ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ, চাহিদা বিবেচনায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা। পঞ্চম ও শেষ ধাপে ৯ জেলার ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কাল, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সোমবার মেহেরপুরে ১৬০টি ভূমিহীন পরিবার জমিসহ পাচ্ছে ঘর, খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ হয়ে গেছে। ১২ থেকে ১৬ জুনের কোনো সিটই খালি নেই। এবার রেলেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। তবে চাহিদা বিবেচনায় কিছু ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। টিকিট না পেয়ে একরাশ হতাশা, কি করে যাবেন বাড়ি। টিকিট আগেই সেল হয়ে গেছে, আগেই বিক্রি হয়ে গেছে, আমরা টিকিট পাচ্ছি না। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ঈদ যাত্রায় এবার ৩১ মে থেকে শুরু হয় বাসের আগাম টিকিট বিক্রি। ১২ থেকে ১৬ জুনের কোনো টিকিটই অবশিষ্ট নেই বলে জানাচ্ছেন কাউন্টারের ম্যানেজার ও টিকিট বিক্রেতারা। ৯, ১০ দিতে পারবো, ১১, ১২ আছে, ১২-র পর থেকে আনি। ১২, ১৩, ১৪, ১৫ শেষ। এখন ১৬ তারিখে কিছু টিকিট আছে, আমাদের সব অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ২ জুন ঈদ যাত্রা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন টিকিটকে স্বাগত জানালেও কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী। অনলাইনে যে ৮টার সময় ঢোকা হচ্ছে, ৮টা ৫, ৬-এর ভিতরে সম্পূর্ণ টিকিট উধাও হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? অনেক সময় পাই, অনেক সময় পাই না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রতিদিন ৩৩,০০০ টিকিটের বিপরীতে চাহিদা কয়েক লাখ। সে কারণেই টিকিটও দ্রুত শেষ হচ্ছে। কারণ এই এবারে যে আমাদের প্রতিদিনই প্রায় আপনার ১ কোটির উপরে হিট করেছে, কোনো কোনো দিন ২ কোটিও ছাড়িয়ে গেছে সারাদিনে। তো আমাদের সার্ভারে এই হিটে আপনার বোঝা যাচ্ছে যে চাহিদাটা ব্যাপক। তো আপনার চাহিদা যতই ব্যাপক থাকুক বা চাহিদা যতই বেশি থাকুক না কেন, আমাদের আসন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তো আমরা ইচ্ছে করলে আপনার ৩৩,৫০০ বাইরে কোনো টিকিট বিক্রি পাই না। যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত একাধিক বগি সংযুক্ত করার পরিকল্পনাও আছে রেল কর্তৃপক্ষের। কোনো কোনো রুটে আন্তনগর ট্রেনের ১টা-২টো করে এক্সট্রা কোচ সংযোজন করা হয়। এছাড়া এবার ১০ জোড়া বিশেষ ট্রেনও চলবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। পঞ্চম ও শেষ ধাপে ৯ জেলার ১৯ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল। একটিতে ইভিএমে এবং ১৮টিতে হবে ব্যালটে ভোট। চেয়ারম্যান পদে ১৯ উপজেলায় ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন মিলে মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। তৃতীয় ধাপের তফসিলের পর ঘূর্ণিঝড় রিমেলের কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছিল। আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের যাবতীয় কার্যক্রম চলবে। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল পার্কে অবস্থান নেয়। পরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় তারা। পরে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়া হয়। ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে ৬২১ বিঘা জমিতে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বলেও
অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে 10 জুন মেহেরপুরে 160টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাদের হাতে তুলে দেওয়া হবে জমির দলিল। জমিসহ ঘর পাওয়ার খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর অনন্য এই উদ্যোগের সারথি হতে চলেছে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন 160টি পরিবার। এরই মধ্যে 2টি ঘর, একটি বাথরুম, বারান্দা ও লাল সবুজ রঙের টিনের দৃষ্টিনন্দন ছাউনির ঘরগুলোতে বসবাস শুরু করেছেন আশ্রয়হীনরা। এছাড়া পাকা রাস্তা, পানি, বিদ্যুৎ ব্যবস্থা সহ বাচ্চাদের পড়াশোনার জন্য নির্মাণ করা হয়েছে একটি স্কুল। এরই মধ্যে 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে নির্মাণ করা হয়েছে 160টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণে খরচ হয়েছে 3 লাখ টাকা। নিজেদের ভাগ্য বদলে যাওয়ায় আবেগে আপ্লুত আশ্রয়হীনরা। আমার স্বামী নেই, আমার একটা ছেলে আছে, আমি নিজেও ভাবতে পারি নিজে এরকম ঘর আমার ভাগ্য হবে। আমি জীবনে কোনো ঘর বাড়ি ছিল না, আমি এই ঘর বাড়ি পেয়ে আমি বড় আনন্দিত উল্লাসিত এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। জমি সহ আমরা ঘর পেয়েছি, আমরা মিটার পেয়েছি, আমরা বসবাস করার জায়গা পেয়েছি, আমরা স্থানীয়স্থ হয়েছি এখানে। তারপরে আমাদের অনেক সুখ সুবিধা শেখ হাসিনা দিয়েছে। দ্বিতীয় আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘরগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এখানে 160টি একক ঘর নির্মাণের জন্য বরাদ্দ আসে। আমরা অক্টোবর মাসে আমরা এই কাজগুলো শুরু করি এবং আমাদের 160টি ঘর নির্মাণ শেষ পর্যায়ে। অধিকাংশ ঘরে লোক উঠে গিয়েছে। প্রকল্পের আওতায় অসচ্ছল পরিবারগুলোর জন্য রোজগারের ব্যবস্থা করারও আশ্বাস দিলেন জনপ্রশাসন মন্ত্রী। আয়ের বিষয়গুলো আমরা দেখছি, তা যেন নিরাপদে থাকে সে বিষয়গুলো দেখছি। ঠিক পার্শ্ববর্তী জায়গাতে আমরা স্কুল করে দিয়েছি, তো স্কুলটা আছে, সেখান থেকে শিশুরা ওখানে স্কুলে লেখাপড়া করতে পারে। এ নিয়ে মেহেরপুর জেলায় 660টি পরিবারে ঘর হস্তান্তর সম্পন্ন হবে। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। 10 বছরে নেত্রকোনায় কমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক, কর্মসংস্থান সংকট, প্রভাবশালীদের দৌরাত্ম্য। রংপুরের মিঠাপুকুরে ডাকাতি ও হত্যা মামলায় প্রধান আসামি ডাকাত সর্দার জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 7 ফেব্রুয়ারি মিঠাপুকুরের শালিকদাহ গ্রামে জাকিরের নেতৃত্বে একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মালামাল লুটে নেয়। সে সময় বাধা দেয়ায় গৃহবধূ মোর্শেদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে মিঠাপুকুর, বদরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় 12টি মামলা রয়েছে। সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে পাবনার সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় কাদুয়া সিএনজি স্ট্যান্ড দখলে আছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনে পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের লোকজনদের। সকালে স্ট্যান্ডের দখল নিয়ে নতুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবের লোকজনের সাথে শাহিনের লোকজনের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। আহতদের 14 জনকে পাবনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এটি রাজনৈতিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব। গত 10 বছরে নেত্রকোনার মোট জনসংখ্যায় প্রায় 1 লাখ যোগ হলেও কমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক। কর্মসংস্থানের অভাব, ভারত বাংলাদেশ সীমান্তে প্রভাবশালীদের প্রভাব বিস্তার, বৃক্ষ নিধন, পাহাড় দখল, ধর্মান্তর, অভিবাসন সহ নানা কারণে কমেছে তাদের সংখ্যা। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘিরে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীগুলোর বসবাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের।
পরিসংখ্যান মতে 2011 সালের আদমশুমারিতে 2 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক ছিলেন 22,682 জন। 2022 সালের জনশুমারিতে কমে দাঁড়িয়েছে 21,605 জনে। একসময় টিলাগুলোতে উৎপন্ন হতো নানা জাতের ফল। জুম চাষে জীবিকা অর্জন ও পুষ্টির চাহিদা মেটাতেন সহজ সরল মানুষগুলো। সীমান্তে প্রভাবশালীদের দৌরাত্ম্য, বৃক্ষ নিধন, পাহাড় দখলে এখন কর্মসংস্থানের সংকট। ফলে ধর্মান্তর ও অভিবাসনেও বাধ্য হচ্ছেন অনেকে। চাষাবাদ করার মতো যে জমি সেগুলো কমে যাচ্ছে, তারপরে বসতি স্থান কমে যাচ্ছে, তারপরে আমাদের কর্মসংস্থানের অভাব। ফল ফলান তো আমরা বেচা খাইতাম, এখন তো এই জিনিসগুলো নাই, এখন তো আকাশমণি ভর্তি। গারোরা দলিল কি, ওই খারিজ কি, এগুলো তারা বোঝে না, কারণ তাদের এটা কখনো প্রয়োজন পড়তো না। কিন্তু বিভিন্ন সময় যে দেশের যে রাজনৈতিক উত্থান পতন বা যে আইনের পরিবর্তন হয়েছে, এটা তাদের কাছে মেসেজগুলো পৌঁছায় না। এখানে একসময় মাইলকে মাইল জমি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের ছিল। আমার দাদু সারদা প্রসাদ হাজং, তার এই অঞ্চলে মাইলকে মাইল জমি ছিল, সেই জমি আজকে নেই। শুধু পশু পাখিরই না, আমাদের আদিবাসী যে সমস্ত পাহাড় বন জল থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম, আমরা বিভিন্ন ফলমূল সংগ্রহ করতাম, সেগুলো নষ্ট হয়ে গেছে। আসিল মনে 10-15 জন বাড়ি সব চলে গেছে, অন্য জায়গায় জায়গা কিনছে কিছু কিছু করে, পরে অন্য ঘর করছে আর দিন মজুরি করে খায়। তবে সর্বশেষ জনশুমারি ও গৃহ গণনায় তথ্য সংগ্রহের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। এদেশের গণশুমারি কর্মীদের কারিশমা, ওনারা মহল্লার মাথায় বসে সারা মহল্লার হিসাব করেন, কারো বাড়িতে গিয়ে মাথা গোনার প্রয়োজন মনে করেন না। পাহাড়ের যে সম্পদ আছে, যার দ্বারা তারা ঐতিহাসিক বা ঐতিহ্যগতভাবে জীবন ধারণ করে আসছে, সেই জীবন ধারণের উপর আমাদের সহযোগীমূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সে সময় যিনি যেখানে ছিলেন তাকে সেখানেই গণনা করা হয়েছে দাবি পরিসংখ্যান কার্যালয়ের। যাকে যেখানে পাইছি ওই রাত্রে তাকে আমরা ওখানে গণনা করেছি। কি কারণে জনসংখ্যা কমছে এটা তো পরিসংখ্যান ব্যুরো আমরা বলতে পারবো না। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে পরিকল্পনা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এদের জন্য সরকার থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সুবিধা, লেখাপড়ার জন্য উপবৃত্তি এবং বাইসাইকেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার প্রত্যাশা জেলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে চট্টগ্রামের সংবাদ। শিক্ষাক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা পুনর্বহালের বিরুদ্ধে উষ্মা প্রকাশকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগান সামনে রেখে চট্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ভূমি ব্যবস্থাপনার জন্য পেশাজীবী প্রয়োজন। শুধু আইনজীবী দিয়ে ব্যবস্থাপনা না করে পেশাজীবী দিয়ে করলে গ্রাহকের সুবিধা বাড়বে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে এবং সেটি তারা সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পর তারা সেই বিবৃতি প্রচার করে। চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ভোরে পৌরসভার পশ্চিম গোমদণ্ডির জমাদার হাট এলাকায় ট্রাক বোঝাই মালামালের সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ট্রাক চালক রফিক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক হেফাজতে নিয়ে মরদেহ মর্গে পাঠায় পুলিশ। এরই সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ, চাহিদা বিবেচনায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা।
পঞ্চম ও শেষ ধাপে 9 জেলার 19 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কাল, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সোমবার মেহেরপুরে 160টি ভূমিহীন পরিবার জমিসহ পাচ্ছে ঘর, খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।